हेलो हेलो भगवान अभी तो रोजे रोजे तुम्हारे प्रार्थनाय छुटे आसि भगवान अभी तो तुम्हें फुल सज्जा दीते प्रतिनियत तुम्हार पूजा मंडले चले आसि तुम्हें आमार प्रति एकटुकु ताकाले ना भगवान आमार जीवन शुधु तुम्हें दुखे भरे दिले भगवान पृथिवीते तुम्हें सबाई की सुखी करले आमी कि अपराध करेছি भगवान आमार बुझি তুমি মুখে ফিরিয়ে নিলে भगवान আমি জীবনে যুদ্ধে হেরে গেছি भगवान আমি জীবনে যুদ্ধে হেরে গেছি চলো चलो जानो भगवान आज दुई दिन धरे हमारे कुटीरे एक मुठो आहार नहीं जाके আমরা বাঁচবো भगवान আমরা দুজন বৃদ্ধ মানুষ আমরা পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারলেও আমার একটি মাত্র আলু আমার কচি গোগা কি খিদের জ্বালা সহ্য করতে পারে ভগবান বিগত 17টি বছর পরে তুমি আমার ভাঙা কুটিরকে আলোকিত করে একটি মাত্র কন্যা সন্তান দিয়েছো যার নাম
হচ্ছে আলো, আলো যখন আমার চোখের সামনে ফুটে ফুটে উড়ন্ত আকাশে উঠতে চায়, তার চুলগুলো যখন এলোমেলো ভাবে উড়ে, আমি হতভাগ্য বাবা, কিছুটু তেল পর্যন্ত তাকে দিতে পারিনি। এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মরণ দিলে না কেন? আমাকে মরণ দিলে না। না কিছু হয়নি, আমি আমি ভগবানের সাথে প্রেম বিনোদন করছিলাম। আলু বাবা, বল কি হয়েছে তোমার? বলো না আমার কাছে। আরে বলছি কুচি কোকা, আমি ভগবানের সাথে প্রেম নিবেদন করছিলাম বাবা। ভাবছি তোকে আমি কিভাবে রাখবো, সেই চিন্তায় আমি কাতর হয়ে যাচ্ছি। আলো বাবা, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, ভগবান আমাদের যেভাবে রেখেছে আমি সেইভাবে তোমার কাছে বলছি। ঘরে বসে বসে ঠাকুরের প্রণাম করলে চলবে না, কোথাও যে একটি কাজের সন্ধান করতে হবে গো। আলুর মা, এই সমাজে প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়েছি, আমি বৃদ্ধ মানুষ কিনা, আমাকে কেউ একটি কাজ দেয়নি। আমি কি করবো আলুর মা? আমাকে মরে দাও, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো আলুর মা। বাবা শোনো, আমি একটি কথা বলি কি, আর কান্নাকাটি করো না। ঠাকুর আমাদের ভাগ্যে যা লিখেছে তাই তো আমাদের কপালে আছে। ঠিক আছে, এবার চলো মেয়েকে নিয়ে খেয়ে নিবে। আলুর মা, আমি যখন সকালে কুঠির দিকে বেরিয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম আলুর মা, আজ সন্ধ্যাটা কি কোনোভাবে চালানো যাবে? তুমি বলেছিলে আলু হয়তো খেতে পারবে, আমাদের দুইজনের হবে না। তুমি কোথায় থেকে খাবার এনেছো বলো? আমার কথাটা তুমি শুনো, আমার কথাটা না শুনলে তুমি বুঝবে কি করে বলো। আমি যখন আমার মেয়ের খিদার সহ্য করতে পারছিলাম না, তখন আমি রাজবাড়িতে গিয়েছিলাম। রানীমা আমার মুখখানা দেখে কি বললো জানো? কি বললো? বললো, আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? তখন আমি কি বললাম জানো? কি বললি? বললাম, রানীমা, আজ 3 দিন যাবত আমাদের মুখে কোনো অন্ন জুটে না। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? রানীমা আমার মুখখানা দেখে বলল, আলোর মা, তুই এদিকে আয়। তারপর আমি সাথে গেলাম, যাওয়ার পরে আমাকে 1 মুঠো চাল আর 1 মুঠো ডাল দিয়েছি, তাই এনে আমি রান্না করেছি গো। ভগবান, শেষ পর্যন্ত তুমি আমার পরিবারকে বিক্রি করতে নামিয়ে দিলে। আমার পরিবার এখন বিক্রি করছে। শোনো, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, আমার মেয়েকে বুঝাবো কি করে বলো? আমি কি করব? আমি যে তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, এই সমাজের একটা অপদার্থ, দায়িত্বহীন। বাবা, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। হ্যাঁ, আলু ঠিক কথা বলেছে। চলো এবার ঘরে যেয়ে খেয়ে নিবে। ঠিক আছে, আমি খাচ্ছি না তো। ঠিক আছে, চল আমরা খেতে যাই। চল। তাই চলো বাবা। বাবা, তোমরা যাও, আমি আসছি। আমি এই পুজোর ঘর সামলাচ্ছি। আচ্ছা আলু, পূজার ঘর তুই সামলাবি? মা, দেশের পরিস্থিতি বেশি ভালো না, তাহলে তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা। আর জলদি কিন্তু চলে আসিস, না হলে তোকে ছাড়া তোর বাবা তো খেতে বসবে না। আরে যাও না, আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি ঘরেই থাকবো। ঠিক আছে, তাহলে পূজার কাজ চলে আয়। আমি কিন্তু তোকে ছাড়া
কি মোটেও খাবো না, মদ থাকে যেন। ঠিক আছে যাও, আমি আসছি, যাও। ঠিক আছে, ঠিক আছে মা। চলো গো। আলো আলো রে, আলো, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তা কি জন্য এসেছো বলো? আলো, বল। ওই তো তোলে ধান দেখা। ওই তো তোলে ধান দেখা। দোকানে মোটা, দোকানে লম্বা, ওই তো তোলে ধান দেখা যায়। কি বলছি? বলো। তুই কি যে বুঝতে পেরেছিস? না আমি এখনো কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, বল। তাহলে আমার পাশে এসে দাঁড়া, তোর পাশে আমি যাবো বুঝিয়ে কেন? বলছি। তুই এদিকে আয়। এটা বিষয়টা কি হলে জানিস? এই তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রাধা কৃষ্ণ হ্যাঁ যখন কৃষ্ণচূড়ার ডালে বসে মিলন করে, তাই আজ কৃষ্ণ রাধা এসেছে, কৃষ্ণ নেই, তাই মধ্যে ফাঁকা, বুঝলে? আর এটা কি জানিস? এটা কি? কৃষ্ণার হাতে মোহর বাজি, আমি কি বাজিয়ে শোনাতে পারি? কৃষ্ণার হাতে মোহর বাজি, আমি কি বাজিয়ে শোনাতে পারি? ওই তো তোলে ফাঁক দেখা যায়। এই আলো শোন, দেরি হলে লেট হবে, আর লেট হলে দেরবে। তোর আব্বা কোথায় রে? বাবা রান্না করে খেতে বসেছে। তোর বাপ না আস্তে কি বোকা। কেন বাবা বোকা হবে কেন? কেন কেন বোকা? তুই দিকে আস, পুরোটা আমার দিকে তাকিয়ে দেখ ভালো করে। দেখেছিস, আমরা না তোদের মতো একসময় গরিব ছিলাম, তাই খেতেও পারছি না, আর ভালো কাপড় পরতে পারছি না, তাই আমার আব্বা আমার আম্মা মহারাজের বাড়িতে চাকরি করছে, তাই আমরা ভালো খেতেও পারি আর ভালো পড়তেও পারি। তোদের মতো এরকম নোংরা কাপড় পরি না, তাই তারা বাসলে বলবে যে মন্টুদা এসেছিল, মন্টুদা এসে বলে গেছে রাজে বাড়িতে গেলে চাকরি হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা আলো? আসলে বলবো। আচ্ছা। এখন তুই যা। আচ্ছা, যা। যাবো। টাটা। আলো এই যা বলছি। আলো, যাবো। আরে যা বলছি। হ্যালো হ্যালো বাবা হ্যালো, তুই একা একা দাঁড়িয়ে কি করছিস মা? বাবা আমি ভাবছি কি ভাবছিস? আজ না মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল। মন্টু মন্টু আমার বাড়িতে কেন? আরে শুনো না, মন্টুদা কেন এসেছিল? কেন এসেছিল? মন্টুদা বলে গেছে আমরা ভালো পড়ি, আমরা ভালো খাবার খাই, তোর বাবাকে বলবি রাজবাড়িতে যেতে, বলেছে সেখানে গেলে একটা চাকরি হবে। একটা চাকরি হবে? ভগবান মনে হয় এবার আমাদের মুখ বাড়ি তাকিয়েছে। আমি যাব আলু, আমি যাব। চাকরি হবে তো? যাও না একবার গিয়ে দেখো কি হয়। আরে আলুর মা, আমাদের বাড়িতে মন্টু এসেছিল, মন্টু এসে বলেছে আলুকে বলেছে ওই রাজে বাড়িতে গেলে আমাদের একটা চাকরি হবে। জানো আলুর মা, বলো। ভগবান মনে হয় এবার আমাদের প্রণাম কবল করেছে। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। ঠিক আছে, মন্টু যখন বলেছে তাহলে তুমি রাজবাড়িতে যাও না, যে দেখো কোথাও একটি কাজের সন্ধান করতে পারো কিনা। আমি এখনই যাচ্ছি আলুর মা, আমি এখনই যাচ্ছি, আমি যাচ্ছি।
বলেছি। হ্যাঁ, তাহলে তোমরা থাকো, আমি একটা কাজের সন্ধান করে আসবো। ভগবান, তুমি আমার পরিবারের প্রতি সহায় দেখো, আমার পরিবারের প্রতি সহায় দেখো। আলো, তোর বাবা গিয়েছে রাজবাড়িতে একটি চাকরির সন্ধান করতে। এবার চল মা, আমরা ঘরে যেয়ে পূজার কাজটি শেষ করে নেই। ঠিক আছে মা, তাই চলো। বিউগল বিউগল। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই সর্বদেবতা। অঘমোর পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন তোমার প্রজাদের মুখে হাসি ফুটাতে পারি, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। হরে হরে নাম। মন্ত্রী মশাই বলুন মহারাজ। সুখে আছে কি বিজয়নগরের লক্ষ কোটি প্রজা সাধারণ? হ্যাঁ মহারাজ, আমি বিজয়নগরের পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে দেখেছি, যাদের ঘরে খাদ্য নেই তাদের ঘরে আমি খাদ্য দিয়ে এসেছি, যাদের ঘরে কোনো বস্ত্র নেই তাদের ঘরে আমি বস্ত্র দিয়ে এসেছি, যাদের ঘরে কোনো ওষুধ নেই তাদের ঘরে আমি ওষুধ দিয়েছি, যাদের কোনো বাসস্থান নেই ফুটপাতে দিন যাপন করছে তাদেরকে আমি বাসস্থান করে দিয়েছি। বিজয়নগরের প্রজারা সুখ শান্তিতে দিন যাপন করছে, আর খুশিতে প্রজারা শুধু আপনারই গুণ কীর্তন করছে মহারাজ। মারহাবা মারহাবা মারহাবা। আপনার মতো একজন বিচক্ষণ মন্ত্রী আমার পেছনে আছে বলেই তো আজ আমি নির্দ্বিধায় নির্ঝামেলায় আমি নিঃসন্দেহে রাজ্য পরিচালনা করছি। রাজ্যের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্নকুটির থেকে রাজ দরবার পর্যন্ত আপনি যেখানে সমস্যা দেখেন সেখানে উল্কার গতিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন আপনি। আমি তো তাই তো আপনার মতো একজন মন্ত্রীকে আমার মন্ত্রী মশাই। বলুন মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ, আমি আপনার রাজ্যের এক গরিব অসহায় প্রজা মহারাজ। তুমি কি চাই এখানে? মহারাজ, আজ বেশ কিছুদিন ধরে সকাল সন্ধ্যা আমার পরিবার আমার উঠোনে কিদের ঝালা চট মনে করে খুব দিন কাটছে মহারাজ। আমি একটা চাকরি চাই। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আপনি বলেছেন রাজ্যের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত রাজ্যের চতুর্দিক ঘুরে ফিরে কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু আমারই রাজ্যে যে এক গরিব প্রজা আজ 3 দিন যাবত অনাহারে, আমি তো কিছুই ভাবতে পারছি না মন্ত্রী মশাই। মহারাজ, ভুলবশত হয়তো এই প্রজার ঘরটা বাকি থাকতে পারে মহারাজ। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে। তোমার নামটা জানে কি বলেছিলে? মহারাজ, আমার নাম রমানন্দ। তুমি রমানন্দ, তুমি কি এই বয়সে ভারী কাজ করতে পারবে? মহারাজ, আমি বৃদ্ধ মানুষ কিনা কেউ আমাকে কোনো চাকরি দিতে চাই না। আমি আপনার দরবারে মালির কাজটা, ফুল বাগানের মালির কাজটা আমি করতে চাই মহারাজ। ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি আমার ঘরের মালিক কাজে তাকে নিযুক্ত করে দেবেন। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। আমি আগামী করলে ওনাকে আমি মালির কাজে নিযুক্ত করব মহারাজ। আমি আজ অনেক গর্বিত, আপনার মতো রাজা বেঁচে আছে বলে আমাদের মতো গরিব প্রজারা আশ্রয় পাচ্ছে, আমাদের মতো গরিব প্রজারা কিদারণে নিবারণ করছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, বলুন মহারাজ।
আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। আমি মনস্থ করেছি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে একটা মানুষের মতো মানুষ করতে চাই। এতে আপনার অভিমত কি? মহারাজ, আপনার যখন সম্মতি আছে ইহাতে আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে আপনি আগামীকাল আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। এটা হচ্ছে রাজা বিজয় সেনের হুকুম। ঠিক আছে মহারাজ, আমি আগামীকাল যুবরাজ প্রেম কুমারকে নিজ হাতে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। মন্ত্রী মশাই বলুন মহারাজ। তাহলে তোর ভার আজকের মতো এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম। আলু রে, আলু, আলু কোথায়? বাবা, বাবা তোমার চাকরি হলো বাবা? হ্যালো, আমি তোকে বলেছিলাম না ভগবান এবার আমাদের মুখের দিকে তাকিয়েছে। কি গো, আমি- মেয়েকে নিয়ে গল্প করা হচ্ছে বুঝি, নাকি রাজবাড়িতে যেয়ে বেতনটা আনতে হবে? আলুর মা, তুমি জানো না আগামী কালকে বেতন দিয়ে দিবে। তুমি জানো আমরা কষ্টে আছি বলে রাজা আমাদেরকে বলেছে আমাদের সব সহযোগিতা করবে। আমি আগামী কালকে আমাদের সংসার চালানোর জন্য রাজা বলেছে আমাদেরকে সহযোগিতা করবে, অগ্রিম বেতন দিয়ে দিবে। বাবা আমি একটা কথা বলতে চাই, বলে রাখবে? আমার একমাত্র কলিজার টুকরো আলু আমাকে বলছে আমি ওর কথা রাখবো না। এই হতভাগী, ওর কোন কথা আমি এ যাবৎ পর্যন্ত অমান্য করেছি? তাহলে শুনো, বল বল। তুমি রাজবাড়ি থেকে বেতন আনবে আর আমার জন্য একটা লাল টুকটুকি শাড়ি আনবে। আমার আলু একটা লাল টুকটুকি শাড়ি পরবে, আমি দিব না? কে বলেছি আমি বেতন নেই? সবার আগে আমার আলু লাল টুকটুকি শাড়িটা আমি কিনবো। ঠিক আছে মা? আমি একটা কথা বলি তোমাকে। তুমি তুমি আবার কি বলবে আলুর মা? যখন আমাকে 7 পাক ঘুরে বিয়ে করে তোমার এই কুটিতে নিয়ে এসেছিলে, তখন আমাকে এক ফুটো শাখা দিয়েছিলে। দেখো আমার শাখাগুলো না পড়াই ভেঙে যাচ্ছে, বেতন পেয়ে আমাকে একজোড়া শাখা কিনে দিবে তুমি? এই আলুর মা, তুমি হয়তো জানো না তোমাদের মা মেয়েখিনি আমার এই ভাঙা কুটির এই সংসার তোমাদের কি সঠিক রাখার দায়িত্ব আমার। আর আমি এতদিনই পরে একটা চাকরি পেয়েছি, চাকরির কিছু মাইনা টাকা অগ্রিম পাবো, আর সেদিন তোমাদের আশা আমি পূরণ করবো না। কি করে ভাবলে আলুর মা আমি সবকিছু কিনে নিয়ে আসবো তোমার জন্য শাখা, আবার আলুর জন্য লাল টুকটুকি শাড়ি আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। আচ্ছা আর কান্নাকাটি চলো না, এবার চলো রাজবাড়িতে যাবে, বেতনটা আনছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো না আলু। ভগবান আমার সহায় থেকো। তোমরা যাও, আমি ঘরে বসবো। তুই ঘরে থাকবি? ঠিক আছে মা, তা তুই ঘরে বসে পূজার আয়োজনটা শুরু কর, আমি আর তোর বাবা যেয়ে রাজবাড়িতে বেতনটা নিয়ে আসি। ঠিক আছে তোমরা যাও, সাবধানে থাকিস বাবা না। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি ঘরেই থাকবো। হ্যালো, বলো বাবা। সাবধানে থাকবি একা বাড়িতে। এই যুগটা বড় খারাপ হয়ে গেছে আলু, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই তো জানিস আলু, এই পৃথিবীতে তোর মা আর তুই ছাড়া আমার কেউ নেই। তাই বলছি তুই সাবধানে থাকবি, তোর যদি কিছু হয়ে যায়
সমাজে মুখ দেখানোর মতো রমানন্দের আর কেউ থাকিবে না। তাহলে মা তুই সাবধানে কিন্তু থাকিস, আমি আর তোর বাবা গেলাম। চাকরি করতে গেল রাজপাড়ে দেখি বাবা এসেছে কিনা। ভালো, ঠিক ভালো। সম্মানিত সুধী,